ভুভু ভূত। আম্মু গো ভূত, ভূত ধরছে আমারে। এমন এক তীব্র চিৎকার ছেড়ে লাফিয়ে উঠল অগ্নিভাই। নিবিড় ভাইয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন স্রেফ। ততক্ষণে প্ল্যাটফর্মে ধুমধাম শব্দে নিজের কোমর ভাঙা সারা তার। অগ্নি ভাইয়ার গুঙিয়ে উঠা মাত্রই গোলগাল চোখ দুটো ক্রমশই আগ্রহী হয়ে উঠল আমাদের। নিবিড় ভাইয়ার কাঁধ থেকে লাফিয়ে পড়ে কোমরের ১৩টা বাজাবার পরও সেদিকে বিশেষ খেয়াল নেই তার। মূলত ভূতপেতনি সম্পর্কিত উদ্ভট সব চিন্তাধারাই মস্তিষ্কে বর্তমান। রুশো ভাইয়া আমি একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকালাম। নিবিড় ভাইয়ার চোখে ভয়ানক অসহায়ত্বের ছাপ। প্ল্যাটফর্মে অবস্থানরত মানুষগুলোর ওপর চরম বিষাদগ্রস্ত মনোভাব ফুটে উঠছে উনার। এই মুহূর্তে অগ্নি ভাইয়ার পশ্চাতে উদাম মার্কা এক লাথি বসিয়ে দেওয়ার তীব্র বাসনা ফুটে উঠলেও রয়েশয় তাকে হেঁচকা টান মেরে দাঁড় করালেন উনি। অগ্নি ভাইয়া এখনও চোখ দুটো বুজে ভুলভাল বকে চলেছে। জরিনা খালার চোখমুখ তাতে আঁকাবাঁকা হতে হতে চরম পর্যায়ে পৌঁছেছে আজ। ভূত আমার ভাও, পেতনি আমার ছাও, ধুর বাল। কই থেকে কই নিয়া যাচ্ছি মাও। নিবিড় ভাইয়া নিজের ডান হাতটা মুষ্টিবদ্ধ করে জোরেশোরেই পিঠে কিল বসিয়ে দিল ভাইয়ার। বিনিময়ে বেচারার তীব্র চিৎকারে ২ আঙুল কানে ঢুকিয়ে দিলাম আমি। আবে শালা, চোখ খোল। কোনো দুনিয়ায় আছোস দেখ। অগ্নি ভাইয়া চমকালো খানিক। চোখ দুটো বুজে রেখেই হাত দিয়ে নিবিড় ভাইয়ার চোখে মুখে হাত বুলিয়ে বোঝার চেষ্টা চালালো আদৌ কোনো ভূতপেতনি টাইপ গরণ অনুভব করতে পারে কিনা। এই কাণ্ড দেখে রুশো ভাইয়া ফিক করে হেসে ফেলল। চাপা গলায় বলল, অগ্নি ব্রোর সাথে এবারের প্রাঙ্কটা জমে যাবে রে ছুটকি। আর চোখে তাকালাম আমি। নিচু স্বরে বললাম, প্রাঙ্ক ট্রাঙ্ক ছাড়ো, আপাতত ভাইউকে বাস্তবে আনার ব্যবস্থা করো। তার জন্য নিবিড় ব্রোই এনাফ ছুটকি। আমাকে কিছু করতে লাগবে না। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ভাইয়ার কথাটা পুরোপুরি শেষ হবার মুহূর্তেই অগ্নি ভাইয়ার আঙুলে জোরে সোরে এক কামড় বসালো নিবিড় ভাইয়া। ব্যথায় কুকড়ে ছিটকে সরে দাঁড়ালো অগ্নি ভাই। চোখে খুলে ব্যথা সহ্য করবার তাগিদে কামড়ে দেওয়া আঙুলটা ঠোঁটের সাথে চেপে ধরেল তৎক্ষণাৎ। কাদো কাদো মুখ করে বলল, দিন দিন রাক্ষস হয়ে যাইতাছস তুই। ব্যাটা, কোনো আক্কেলে কামড় মারলি? উফ ফফ, রক্ত বের করে দিছে মনে হয়। ওগুলো তোর দাঁত নাকি কোদাল? বুলডোজার। আপাতত এসব ফাউল কথাবার্তা ছাড়। কি সব ভূতপেতনি নিয়ে পড়ে আছস? বাসায় যাবি না? অগ্নি ভাইয়া পিটপিট করে স্টেশন জুড়ে চোখ বুলাল। আচমকাই চমকে উঠে বলল, হায় হায়, ট্রেন থেকে নামলাম কিভাবে আমি? আমরা না কুষ্টিয়ায় ছিলাম? নিবিড় ভাইয়া দাঁত দিয়ে ঠোঁট চেপে রাগটা দমিয়ে নেবার চেষ্টা চালালেন। দুহাতের মুঠো শক্ত করে ধরে আমাদের উদ্দেশ্যে বললেন, রুশো, তোমরা সবাই চোখ বন্ধ করো তো। হোয়াই ব্রো? একরাশ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল রুশো ভাইয়া। নিবিড় ভাইয়া বেশ স্বাভাবিক গলাতেই জবাব দিলেন, ভয়ানক কিছু হতে চলেছে, তোমরা সবাই ছোট। সো ক্লোজ ইউর আইস ডিয়ার। রুশো ভাইয়া ঠোঁট উল্টে মাথা নাড়াল। একে একে প্রত্যেকেই চোখ বন্ধ করলেও কান খাড়া রাখলাম অবশ্য। তবে যা আবিষ্কার করলাম তাতে জরিনা খালার কিউরিওসিটি অধিকাংশ বোঝা গেল। উসখুস করতে করতে অবশেষে আমায় প্রশ্ন করেই বসল, হেই লিসেন, অগ্নির সাথে নিবিড় কি এমন করবে বলো তো, যে আমাদের চোখ বন্ধ করতে বলল? চোখ বুজে রেখেই মৃদু গলায় বললাম, তা জানলে কি এভাবে কান খাড়া করে থাকতাম? বাইদা চিপাগলি, ভাইয়া তোমার থেকে বড় খালাম্মা। কল হিম ব্রাদার ওকে। দৃষ্টিগোচর না হলেও জরিনা খালার মারাত্মক সেই ঠোঁট বাঁকানি অনুভব করা হল। এমন কঠিন কথা চুপচাপ হজম করা মোটেও তার কর্ম নয়।
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল। ভীষুম ভুসুম টাইপ আওয়াজ 2-3 বার কানে এলো পাছে। চোখ মেলে আগ্রহী দৃষ্টি নিক্ষেপ করতেই অগ্নি ভাইয়ার চওড়া হাসি নজরে পড়ল। হাসিটা যে মনের সুখে দেওয়া হাসি নয় এও বোঝা হলো ভালো মতোই। মূলত কোনো বিশেষ কিছু লুকবার তাগিদেই ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলেছে সে। নিবিড় ভাইয়া অবশ্য বেশ স্বাভাবিকতা বজায় রেখেই দাঁড়িয়ে রইলেন। মাঝ থেকে অগ্নি ভাইয়া ব্যাগ হাতে উঠাতে উঠাতে বলল, আবো তোমাদের মুখ এমন শুকনো শুকনো লাগছে কেন? বাড়ি যাবে না? চলো চলো, অনেক রাত হয়ে গেল তো। একে অপরের দিকে আহত চোখে তাকালাম আমরা। রাত্রি খানিকটা চেপে এলো আমার পানে। মিনমিন করে বলল, যাই হোক ভালো কিছু হয়নি একথা নিশ্চিত, কিন্তু আমার চিন্তা তো অন্য কিছু রে। ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলাম, কি? রাত্রি জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। খানিক দমনা ভাব নিয়ে নখ খোটাতে খোটাতে বলল, এই মাঝরাতে একা একটা মেয়ে মেসে ফিরব। বুঝতে পারতেছিস তো রিস্ক কেমন? মুহূর্তেই চোখ গরম করে তাকালাম আমি। ধমকে উঠে বললাম, এক লাথ মেরে রেললাইনের ওপর ফেলব। বান্দরি কোথাকার! একা যাবি মানে কি? আমরা আছি কিসের জন্য? রাত্রি ঠোঁট উল্টে কিছু একটা বলবে তার আগেই উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল রুশো ভাইয়া, ছুটকি, আমি তোদের সাথে যাব না রে এখন, মাম্মি বলেছে ডিরেক্ট বাসায় যেতে। আর ওর মেসো তো আমাদের বাসায় যাওয়ার রাস্তাতেই পড়ে। আমি না হয় ওকে নিয়ে যাই? রাত্রিকে কিছু বলবার সুযোগ না দিয়ে চটজলদি বলে বসলাম, ওয়াও রুশো ভাইয়া, গ্রেট আইডিয়া। তুমি তাহলে রাত্রিকে নিয়ে যাও। আমি অগ্নি ভাই চলে যাচ্ছি। আর নিবিড় ভাইয়ার তো আবার ড্রাইভার এসেছেন কার নিয়ে। উনি তোমার লেগ পিসাই মিন যারাকে নিয়ে যাবেন। লম্বা করে মিষ্টি হেসে পলক ফেলল রুশো ভাইয়া। রাত্রি সবার আড়ালে খোঁচা মারল কোমরে। মনোযোগ নিজের দিকে ফিরিয়ে বলল, ওই, এটা তুই কি করলি? ওই বাদরটাকে কেন বললি আমায় নিয়ে যেতে? কারণ তুই তো মানুষ নস। বাদরের ফিমেল ফর্ম বান্দরী। সো বাদরি বান্দরীকে এগিয়ে দেবে, স্বাভাবিক নয় কি? গাল ফুলিয়ে লাভা ছড়ানো চোখ দুটো সরিয়ে নিল রাত্রি। শুধুমাত্র নিজের জন্য 3-3টে মানুষের হয়রানি হোক তা কোনোকালেই চায় না বিধায় নিঃশব্দে রাজি হল। নিবিড় ভাইয়া ব্যাগ থেকে মাস্ক বের করে মুখ ঢেকে নিলেন। প্রফেসরদের কাছে গিয়ে কিছু একটা নিয়ে আলোচনা শেষে যারার উদ্দেশ্যে বললেন, যারা, ড্রাইভার এসেছে। তোমায় ম্যানশন অবধি পৌঁছে দেবে। চলো। হোয়াট? তুমি যাবে না আমার সাথে? নিবিড় ভাইয়া ছোট্ট করে শ্বাস ফেললেন। গম্ভীর গলায় বললেন, তুমি যাও, আমার একটা কাজ আছে। কোরিওগ্রাফার এর সাথে ছোট একটা মিটিং ছিল 12টায়। সেটাই অ্যাটেন্ড করতে হবে। কপালে দৃঢ় চিন্তার ভাঁজ ফুটে উঠল আমার। মানুষটা মাত্রই এত লং জার্নি করে ফিরলেন। বাসায় গিয়ে দুদণ্ড বিশ্রাম না নিয়েই মিটিং অ্যাটেন্ড করবেন? উনি কি মানুষ নাকি রোবট? শরীরের অবসাদ বলে আদৌ কোনো কথা এই মানুষটার মাঝে আছে? তাছাড়া ট্রেনেও তো ঘুমোননি। আমরা সকলেই খুব বেশি সময়ের জন্য না হলেও ঘুমিয়েছি। কিন্তু উনি তো একটা মুহূর্তের জন্যও দুচোখের পাতা এক করেননি। এটা একটা জীবন। হে আল্লাহ রক্ষা করো। কি রে, দাঁড়িয়ে রইলি কেন ছুটকি? চল, সবাই তো স্টেশন ছেড়ে বের হয়ে গেল প্রায়। রুশো ভাইয়ার ডাকে ভ্রম কাটল আমার। চমকে উঠে তাকাতেই নজরে পড়ল বাকিদের ধাপ ফেলে এগিয়ে যাওয়া। রুশো ভাইয়া ফের তাড়া মারল, আবেই তো যাচ্ছি, চলো। বলেই চটজলদি পা চালিয়ে এগিয়ে চললাম আমি।
পা দুটো কেমন যেন টলমল করছে। খিদের জ্বালায় পেটের নাড়িভুড়ি গলতে শুরু করেছে, দ্রুত বাসায় ফিরতে হবে। মায়ের হাতের গরম গরম ভাত পেটে পুরতে তুলবার ভয়াবহ প্রয়োজনীয়তা। নিস্তব্ধতায় মোড়ানো সড়কের বুক চিরে রিকশা ছুটছে নিজ গন্তব্যে। হুড খোলা রিকশার দুই ধারে গুটিসুটি মেরে বসে আছে দুটো প্রাণ। রাত্রি অস্বস্তিতে কুঁকড়ে রয়েছে। এই প্রথম কাজিন ব্যতীত ভিন্ন কোনো পুরুষের পাশাপাশি বসে পথ চলতে হচ্ছে তার। মাঝে মাঝে রিকশাটার কারিগরের ওপরও ভীষণ রাগ লাগছে, এতটুকু স্পেস রেখে কেউ সিট বানায় নাকি? দুটো মানুষের তো একটু পরপরই গায়ে গা লেগে যাচ্ছে। উফফ, কি অস্বস্তি! রুশো ভেতরে ভেতরে হাসছে। কেন যেন রাত্রির অস্বস্তিটা বুঝতে পেরে ভালো লাগছে তার। মেয়েটা কি তবে লজ্জা পাচ্ছে? কথায় কথায় ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়া মেয়েটাও বুঝি লজ্জায় মিয়ে যেতে পারে। রুশোর কাছে ব্যাপারটা মিরাকলের মতো ঠেকতে লাগল। রাত্রির শুকনো মুখটার মাঝেও হাজার খানিক মায়ার সন্ধান পাচ্ছে সে। স্টেশন থেকে নেমে চোখে মুখে পানির ছিটে দেওয়ায় মেকআপটা ধুয়ে পড়েছে তার। সাজসজ্জাহীন মেয়েটার শুভ্র মুখটা চাঁদের আলোয় কি ভীষণ মিষ্টি লাগছে। অযথাই যে কেন মেকআপের আড়ালে নিজের আসল সৌন্দর্যটা ঢেকে রাখে, কে জানে। এমনি এমনি কি আর মুখ বাঁকিয়ে রুশো ডাকে, ময়দা সুন্দরী? রাত্রি গাল ফুলিয়ে ফুটপাতে অবস্থানরত মানুষগুলোর ওপর ফাঁকা দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে। কোনো এক বিশেষ কারণে মুখটা ভার হয়ে আছে তার। আজ বাবা মার কথা খুব করে মনে পড়ছে। এই সকলে এত লম্বা একটা সফর শেষে নিজেদের বাড়ি ফিরছে, নিশ্চয় বাবা মায়েরা বুকে টেনে আদরে আদরে ভরিয়ে তুলবে তাদের। মা নিজের হাতে রান্না করে নিজ হাতেই খাইয়ে দেবে সাথে। অথচ রাত্রির ফিরছে সেই পুরনো দমবন্ধকর মেসটায়। নিজের ছোট্ট ঘরটায় ফিরেই দেখতে হবে অগোছালো বিছানা, ছড়িয়ে ছিটিয়ে রাখা বইখাতা, জামা কাপড়। রওনা দেবার সময় ঘরটা ঠিকঠাক গুছিয়ে রাখার সময় হাতে মেলেনি তার। যার দরুন ফিরেই ঘরটা গুছাতে হবে, এত রাতে গরম খাবার তো কপালে জুটবেই না, বরং খাবার জুটার সম্ভাবনাটাও সংকীর্ণ ভীষণ। রাত্রি আনমনেই গালে হাত দিয়ে কথাগুলো ভাবছিল। নিঃশব্দে ধেয়ে চলা রাস্তার ধারে ফুচকার স্টলে হঠাৎ করেই চোখ আটকে গেল তার। মনটা ফুচকার জন্য হুহু করে উঠল। সাথে খিদে জমা পেটটা মোচড় দিয়ে উঠল তৎক্ষণাৎ। ফুচকার দোকানটা ক্রস করবার মুহূর্তে একরাশ অসহায়ত্ব ভরা চোখে তাকাল সে। প্রায় সাথে সাথেই থমকে দাঁড়াল রিকশা। রাত্রি ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিতেই হাত টেনে আটকে ফেলল রুশো। চিন্তিত চোখে চেয়ে দুষ্টু হেসে বলল, আরে আরে সাবধানে, এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে। পড়ে গেলেই তো ফেটে যেতে। ফাঁকা রাস্তায় আস্ত একটা অ্যাটম বোম ব্লাস্ট হয়ে গেলে বেচারা আমার আর রিকশাওয়ালা মামার কি হতো ভাবতে পারছ? রাত্রি সরু চোখে তাকাল। হাত ছাড়িয়ে নিয়ে জোরালো কোনো বাক্য উচ্চারণ করতে যাবে তার পূর্বেই রিকশা থেকে নেমে পড়ল রুশো। রিকশাওয়ালা মামাকে উদ্দেশ্য করে বলল, মামা, তুমি একটু বসো। ফুচকা খাও তো? আধভাঙ্গা দাঁতগুলো চাঁদের আলোয় চিকচিক করে উঠল সলিমুল্লাহ। বোকা চোখে চেয়ে মামা প্রশ্ন ছুড়ল, বাবা, কি বলেন? আমি তো কিছুই বুঝতাছি না। আমারে বসবার বলতাছেন, আবার ফুচকা খাই কিনা জিগাইতেছেন। আমার কি আর ফুচকা খাওনের সেই বয়স আছে বাবা? রুশো স্মিথ হাসল, নরম গলায় বলল, মাঝে মাঝে বুড়ো বয়সেও বাচ্চামিতে মত্ত হতে হয় মামা। আর আপনি তো এখনো বুড়ো হন নাই। কি সুন্দর আধপাকা চুল। আপনি বসুন, ফুচকা খেতে কোনো বয়স লাগে না। এ কথা বলেই স্টলের উদ্দেশ্যে হাঁটা ধরল রুশো। রাত্রি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। রুশোকে পা চালিয়ে এগোতে দেখে পিছু ডাকল। বলল, আপনি এই মাঝরাত্তিরে ফুচকা খাবেন?
অনন্যা যে সেদিন বলল তার কোনো ভাইই ফুচকা পছন্দ করে না। রুশো পুরো শরীরটা না ঘুরিয়ে ঘাড় ঘোরালো স্রেফ। মৃদু হেসে বলল, পছন্দ করতাম না, বাট এখন থেকে করি। ইউ নো না, সময়ে সময়ে মানুষের রুচি চেঞ্জ হয়। ঠিক তেমনই হয়েছে আমারও। রাত্রি কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফেলে সন্দিহান চোখে তাকাল। সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে রুশো প্রশ্ন ছুড়ল, ঝাল কি বেশি দিয়ে নিব নাকি কম? তুমি যে অ্যাটম বোম। নির্ঘাত ঝাল খেয়ে খেয়েই মুখটাকে ঝালাই করে ফেলেছ। রাত নির্ঘুম, বসে আছো তুমি দক্ষিণের জানালা খুলে। যত নির্বাক অভিমান মনে, আজ সবটুকু নিলাম তুলে। প্রতিদিনকার রুটিন মাফিক আজও কানে হেডফোন গুজে রকিং চেয়ারে বসে গান শুনছিল নিত্য। তবে আজ এই গানটা হঠাৎ করেই প্লে হয়ে যাওয়ায় খানিকটা চমকেছিল সে। গানটার যেন আজকের বাস্তবের সাথে মিলে রেখেই গাওয়া। গানের কথামতো নিত্যর ঘরের দক্ষিণের জানালাটাও খোলা ছিল। চাঁদের ম্লান আলো এসে ঘরে পড়ছিল। সাথে নিত্যর বুকে চাপা ছিল ভারী অভিমান। নিত্য জানে না সেই অভিমানের অর্থ। অগ্নি তো কোনো আত্মীয়তার সম্পর্কের মাঝে পড়ে না তার। তবুও তার জায়গাটা বড্ড বিশেষ থেকে নিত্যর। একজন মানুষের ব্যস্ততা থাকতে পারে, নিজের পার্সোনাল জীবন থাকতে পারে, সবটা জেনে বুঝেও নিত্যর মনে অভিমানেরা বাসা বেঁধেছিল। এত আশা নিয়ে কল করার পর অবহেলিত হয়ে অবুঝ মনটা ভীষণভাবে মিয়ে পড়েছিল তার। নিত্য গানের সাথে বহু মিল পেলেও শেষের লাইনটা মিল পেল না। খুঁজে পেল না অভিমানটুকু তুলে নেওয়ার মতো বিশেষ কোনো কারণ। নিত্য অস্থির ভঙ্গিতে নড়েচড়ে বসল। ফোনে হঠাৎ করেই মেসেজ টিউন বেজে উঠল তার। নিত্য চমকে উঠে ফোনটা হাতে তুলল। স্ক্রিনে ভেসে উঠল, সিটিএইচ এংনি সেন্ড ইউ আ মেসেজ। নিত্য সব অভিমান ভুলে তাড়াহুড়ো করে ফোন আনলক করল। 3 লাইনের একটি মেসেজ পাঠিয়েছে অগ্নি। তাতে গভীর মায়াভরা দৃষ্টি ফেলল সে। খুব জানতে ইচ্ছে করে, হাসিমুখে থাকা মেয়েটা অভিমানে মুখ ফুলালে দেখতে ঠিক কেমন লাগে। ঘুটঘুটে অন্ধকারে ঢাকা ঘরটা চাঁদের ম্লান আলোয় আলোকিত হয়ে পড়েছে। জানালা ভাগ করে ঘরে বইছে মৃদুমন্দ বাতাস। দক্ষিণের সেই খোলা জানালার কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে নিত্য। ডান কানে মুঠোফোন ধরে ঠোঁটে ঠোঁট চেপে রয়েছে সে। বুকের বামপাশটা অযথাই ডিপডিপে আওয়াজের ছন্দে কেঁপে কেঁপে উঠছে। নিস্তব্ধতায় ঘেরা পরিবেশে ফোনের ওপারে থাকা প্রাণটির ঘন ঘন ফেলা নিঃশ্বাসের ধাক্কায় উথালপাতাল ঢেউ বইছে তার মনে। অগ্নি ফোন কানে বোকা সেজে দাঁড়িয়ে। কি বলবে, কিভাবে বলবে, আদৌ কথা বলতে পারবে কি না এই নিয়েই ভয়ানক চিন্তার মাঝে বন্দী হয়েছে সে। এই প্রথম কোনো মেয়ের সাথে দুটো কথা বলতে গিয়ে শরীর ঘেমে হয়ে পড়ছে একাকার। অগ্নি জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। মেসেজে কথা বলার সময় তো এতটা অস্বস্তিতে পড়তে হয়নি তার। নিত্যও তো আগ বাড়িয়ে বলেনি কল করতে। সেই যে ব্যস্ততায় ফোনে বাক্যালাপ হল না তার আক্ষেপ বুকে চেপে নিজ থেকেই কল করেছে সে। নিত্য আদৌ কল রিসিভ করবে কি না এই নিয়েও ভুগেছিল বহু দ্বিধাদ্বন্দ্বে। অথচ নিত্য যখন কল প্রথমবারই রিসিভ করে ফেলল তখন সাজিয়ে গুছিয়ে রাখা কথার ভাণ্ডারখানা যেন নিমিষেই নিঃশেষ হয়ে গেল অগ্নির। কত কি ভেবে রেখেছিল। কল রিসিভ করা মাত্রই সরি বলবে, নিজের ব্যস্ততার কারণগুলো বলে নিয়ে দিনকাল কেমন যাচ্ছে, কি করছে, পরিবারে কে কে আছে এই সেই জিজ্ঞেস করবে। অতঃপর শুরু করবে তার প্ল্যান মোতাবেক ধাপ ফেলা। ভাবনা মাফিক এই এতটুকুনি কথা তো দূরে থাক, টু শব্দ পর্যন্ত করতে পারেনি সে। নিত্য যখন অভিমানী গলায় হ্যালো বলল, সেই গলার স্বরটার মাঝেই থমকে দাঁড়িয়েছে সে। নিত্য অধীর আগ্রহে আরও কিছুক্ষণ চুপ করে রইল। 1-2 মিনিট করে পার হতে হতে পেরিয়ে গেল 5-5টে মিনিট।
নিত্যর কপালে দৃঢ় ভাঁজ পড়ল। ভাবল ছেলেটা ঘুমোতে ঘুমোতে ভুল করে ফোন করল না তো। প্রশ্নটা বার কয়েক মনের দরজায় করাঘাত করবার মুহূর্তে নিত্যই কথা পারল প্রথম। মি অগ্নি, আপনি কি লাইনে আছেন? নিস্তব্ধতার পর্দা ভেদ করে হঠাৎ করেই নিত্যর কথা বলে উঠায় চমকে উঠল অগ্নি। আচমকাই বিষম খেয়ে গলা ঝেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ আছি আছি, কি বলবেন বলুন। নিত্য গাল ফুলিয়ে বলল, আমি বলবো মানে? ফোনটা তো আপনি করেছেন, আর ফোন তো মানুষ কথা বলার জন্যেই করে তাই না? তাহলে এমন চুপ করে থেকে ফ্রি সিম কোম্পানিকে টাকা খাওয়াচ্ছেন কেন বলুন তো? অগ্নি থতমত খেয়ে আমতা আমতা করতে লাগল। আবনা মানে মানে বলছিলাম যে। নিত্য ফুঁসে উঠল এবার, তেজি গলায় বলল, কি না মানে মানে করছেন? যা বলবেন সাফ সাফ বলুন। রাত কটা বাজে হিসেব আছে? এত রাতে একটা মেয়েকে ফোন করেছেন, তারপরও রিসিভ করাই আমতা আমতা করছেন। অদ্ভুত। অগ্নি ঝোড়ো করে ঘামতে লাগল এবার। সেই সাথে হাঁটু কাঁপতে শুরু করল তার। চটজলদি হাতের পাশে থাকা এসির রিমোট চেপে টেম্পারেচার কমাল। লম্বা করে শ্বাস টেনে বলল, অ্যাকচুয়ালি আমি আপনাকে সরি বলতে ফোন করেছিলাম মিস নিত্য। একটা জায়গায় যেতে হয়েছিল দুর্ঘটনা চক্রে, সেখান থেকেই ফিরতে ফিরতে মাঝরাত। আপনি যখন আমায় কল করেছিলেন তখন আশেপাশে মানুষ ছিল অনেক, আর আমি ইচ্ছে করে ফোনের লাইন কাটিনি। ভুলবশত হাত থেকে ফোনটা পড়ে গিয়ে সুইচ অফ হয়ে গিয়েছিল। আম রিয়েলি ভেরি সরি। আমি ট্রাই করেছিলাম আপনাকে কল ব্যাক করার, বাট সুযোগ পাইনি। ভাবলাম একেবারে ফ্রি হয়েই কথা বলি, তাই বাসায় ফিরে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়েই কল করলাম। এত রাতে ডিস্টার্ব করবার জন্য সরি। আমার ওপর রাগ করে থাকবেন না প্লিজ। দুচোখ বুজে এক নিঃশ্বাসে কথাটা বলার পর নীরবতা চলল ক্ষণিকের জন্য। অগ্নি শুকনো ঢোক গিলে গলা ভেজাল এবং প্রায় সাথে সাথেই খিলখিলিয়ে হেসে উঠার শব্দ কানে পৌঁছল তার। অগ্নি প্রথম দফায় অবাক হলেও পর মুহূর্তে বুকের ওপর থেকে ভারী পাথরটা নেমে যেতে লাগল। নিত্য হাসতে হাসতে জবাবে বলল, হা হা হা, ও মাই গড। মি অগ্নি, আপনি আমার কথাগুলোকে সিরিয়াসলি নিয়েছেন? আরে আমি তো জাস্ট রাগ হবার অ্যাক্টিং করছিলাম। দ্যাটস নট আ বিগ ডিল। প্লিজ বি নর্মাল। সরি বলার কিছু হয়নি, আমি রাগ করিনি। তবে এটা ঠিক প্রথম দফায় খারাপ লেগেছিল একটু, বাট পরে আমি ব্যাপারটা রিয়ালাইজ করেছি। মানুষের ব্যস্ততা থাকতেই পারে, এটা নিতান্তই একটা নর্মাল ব্যাপার। তাছাড়া আপনার মেসেজটা দেখার পর যেটুকু অভিমান ছিল তা তো মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেছে। নিত্যর কথার মাঝেই বিস্মিত কণ্ঠে বলে বসল অগ্নি। অভিমান? নিত্য লাজুক হাসল। একে অপরকে সামনাসামনি না দেখেও অগ্নি বেশ উপলব্ধি করতে পারল সেই হাসির প্রফুল্লতা, যার দরুন মুগ্ধতায় ভরা স্মিত হাসি ফুটে উঠল তার ঠোঁট। বুক জুড়ে বয়ে চলল শীতল স্রোত, ভালোবাসাময় শীতল স্রোত। বেলা প্রায় 11টা। দিনরাত জব্বর সব ঘুমে সময় কাটিয়ে অতঃপর ভার্সিটির মুখদর্শন হয়েছে আমার। ট্যুর থেকে ফিরে মাঝে একটা দিন রেস্ট নেওয়ার জন্য ছুটি ছিল। পরের দিন ক্যাম্পাসে এসে হৈহুল্লোড় করবার 16 আনা ইচ্ছে থাকলেও লম্বা লম্বা ক্লাসগুলো অ্যাটেন্ড করবার ইচ্ছে শূন্য পেরিয়ে -ইনফিনিটি টাইপ ঠেকেছিল। বর্তমানে সেই ভয়ানক ক্লাসগুলোর মাঝে একটি চলছে, যার প্রতিনিধিত্বে রয়েছেন মোহাম্মদ মোস্তাক আলম স্যার। মোস্তাক স্যারের আঁকিবুকি চালালো ওয়ার্ডবোর্ডটার ওপর ফাঁকা দৃষ্টি নিক্ষেপ করে রয়েছি আমি। তার বলা একের পর স্পিচ কোনো এক বিশেষ কারণে ভাষণ স্বরূপ লাগছে আমার। মনে হচ্ছে এই বুঝি বঙ্গবন্ধুর ন্যায় যুদ্ধে যাবার আহ্বান জানাবেন।
হাতের কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামতে উৎসাহিত করবেন। আমি ভাবুক ভঙ্গিতে টেবিলের আশেপাশে চোখ বোলালাম। কম্পাস, কলম এবং ছোট্ট একটা স্কেল ব্যতীত যুদ্ধে যাবার জন্য কোনো অস্ত্রশস্ত্র পেলাম না। এইটুকু ফুটবল জিনিসপত্র নিয়ে কিভাবে শত্রুদের ঘায়েল করব এই ভেবেই কপালে দুশ্চিন্তার ভাঁজ ফুটে উঠল আমার। কল্পনায় সাজিয়ে নিতে লাগলাম কি থেকে কি করা যায়। আমার ব্যক্তিগত দিক থেকে কলমটাকেই উৎকৃষ্ট অস্ত্র বলে বোধ হল। হেড খুলে শত্রুদের চোখে ডিরেক্ট কলম ঢুকিয়ে দিলেই কেল্লা ফতে। অতঃপর চোখের যন্ত্রণায় ছটফট করতে করতে একে একে মরবে তারা। রাত্রি বেশ মনোযোগ দিয়েই মুখে কলমের হেড ঢুকিয়ে মোস্তাক স্যারের দেওয়া ভাষণ শুনছিল। বোর্ডের মাঝে এক একটা রেললাইনের সমান বিক্রিয়া দেখে বার কয়েক শুকনো ঢোক গিলছিল। তবু জেদ ছাড়ছিল না। যে করেই হোক বিক্রিয়াগুলো তার মগজে ঢোকানো চাই ভাব নিয়ে খাতায় টুকছিল। আমি যখন যুদ্ধের মাঝপথে স্বয়ং মোস্তাক স্যারকেই প্রতিপক্ষ বানিয়ে তার টাকলা মাথাটা ফাটাতে ব্যস্ত এমন সময় রাত্রির নজর পড়ল আমার ওপর। বাহুতে ধাক্কা মেরে মনোযোগ নিজের দিকে ফিরিয়ে বলল, ওই অনন্যার বাচ্চা, কোনো ধান্দায় ডুব দিচ্ছিস? নোট করতেছিস না কেন? রাত্রির প্রশ্নে বিশেষ পাত্তা না দিয়ে চরম ক্ষিপ্ত মেজাজে রাগী চোখে তাকালাম আমি। মাত্রই টাকলুটা ফাটাতে হাত উঠিয়েছিলাম। ঠিক এমন সময়ই ধ্যান ভাঙাতে হলো মেয়েটার। রাগে কটমট করতে করতে মনোযোগ ফেললাম রাত্রির বলা অনন্যার বাচ্চা শব্দটির ওপর। আমার মতো একটা বাচ্চা মেয়ের বিয়ে না হতেই বাচ্চার খবর করাই তাকে চূড়ান্ত আসামি সাব্যস্ত করে বললাম। মুখে লাগাম লাগা শাকচুন্নি। বিয়ে না হতেই বাচ্চার কথা আন্তাছস কোত্থেই কা? যদি ডাকতেই হয় তবে অনামিকার বাচ্চা বলে ডাকবি। এতদিনের পরিচয়ের পরও মায়ের নাম ভুলে যাস, লজ্জা করে না? রাত্রি ভ্যাবাচাকা খেয়ে স্যারের পানে সতর্ক চোখে তাকাল। ফিসফিসিয়ে বলল, শাট আপ অনন্যা। আউল ফাউল কথা বাদ দিয়ে নোট কর। স্যারের নজরে পড়লে কিন্তু খবর আছে তোর। রাত্রির আশঙ্কাটা যেন মুহূর্তেই বাস্তবে পূর্ণতা পেল। হঠাৎ করেই মোস্তাক স্যারের কড়া নজরের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হলাম আমরা। ক্লাসে ভয়ঙ্করভাবে ডিস্টার্বনেস অপছন্দ করা প্রফেসরদের মাঝে অন্যতম মোস্তাক স্যার। কপালে যে ভালো কিছু নেই তা বুঝতে খুব বেশি দেরি হল না। স্যার আমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে হাঁক ছাড়লেন, এই পেছনের বেঞ্চ তোমরা, স্ট্যান্ড আপ। রাত্রি ভয় কুকড়ে স্তব্ধ হয়ে রইল। স্যার আবারও ধমকে উঠলেন, হেই প্রবলেম কি তোমাদের? দাঁড়াতে বলছি, কথাটা কানে যাচ্ছে না? স্ট্যান্ড আপ কুইকলি। আর চোখে এক পলক গরম দৃষ্টি নিক্ষেপ করল রাত্রি। অস্বস্তির বেড়াজালে পিষ্ট হয়ে হয়ে সিট ছেড়ে উঠে দাঁড়ালাম দুজনেই। কি আশ্চর্য! মোস্তাক স্যারের ভুঁড়ি এত বাড়ল কবে? স্যারের ভুঁড়ি নিয়ে মাথা ঘামাতে শুরু করেছি সবে, ঠিক সেই মুহূর্তেই অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য নজরে পড়ল আমার। স্যারের রাগী মুড নিয়ে আমাদের দিকে এগিয়ে আসবার মুহূর্তেই ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম আমি। তবু কথাটা পেটে চেপে রাখা অসম্ভব প্রায় হয়ে দাঁড়ানোয় রাত্রি কানে ফিসফিসিয়ে বললাম, দোস্ত দেখ, স্যারের প্যান্টের চেইন খোলা। রাত্রি বিস্মিত হয়ে আর চোখে তাকালো এক পলক, এবং প্রায় সাথে সাথেই দৃষ্টি সরিয়ে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল নিজের। এই মাথা নিচু করে আছো কেন এখন? লুক অ্যাট মি। ক্লাসে নয়েজ ক্রিয়েট করছো কেন তোমরা? জবাব দাও। স্যারের গম্ভীর গলায় দেওয়া ধমকে কেঁপে উঠার বদলে চোখমুখ খিচে বন্ধ করে রইলাম আমরা। যেন ট্রাই নট টু লাফ চ্যালেঞ্জে হাসলেই হেরে যাওয়া টাইপ প্রতিযোগিতায় নেমে পড়েছি দুজন। মোস্তাক স্যার ক্ষেপে উঠে টেবিলে আঘাত করলেন, আমাদের চুপ করে থাকা মোটেও পছন্দ না হওয়ায় রাগী গলায় বললেন, ক্লাস করার ইচ্ছে থাকলে চুপচাপ ক্লাস করবে। ক্লাস চলাকালীন কোনোরকম নয়েজ পছন্দ নয় আমার। গট ইট?
কোনোরকমে মাথা নাড়িয়ে সম্মতি জানালাম আমরা। সিট ডাউন, নেক্সট টাইম কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করলে ক্লাস থেকে বের করে দেব, কথাটা মাথায় রেখো দুজন। এ কথা বলার সাথে সাথেই সিটে শব্দ করে বসে পড়ল রাত্রি। মাথাটা টেবিলের সাথে ঠেকিয়ে কেঁপে কেঁপে উঠতে লাগল তার শরীর। স্যার চমকালেন খানিক। তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়লেন, আরে ওর হলো কি? এরকম অদ্ভুত বিহেভ করছে কেন? সুযোগ বুঝে দুষ্টু হাসলাম আমি। চটজলদি ফিসফিসিয়ে বলে বসলাম, স্যার ওর পেটে ব্যথা করছে ভীষণ, সেটাই বলছিল আমাকে। আপনি এভাবে দেখে ফেলবেন বুঝতে পারেনি। আর ভয় বলতেই পারছিল না আপনাকে কথাটা। এখনই দেখুন কেমন ব্যথায় ছটফট করতে করতে কান্না শুরু করে দিয়েছে। স্যার, উই রিয়েলি নিড টু গো টু ওয়াশরুম। মে উই? মোস্তাক স্যার ঘাবড়ে গেলেন হঠাৎ করেই। চিন্তিত ভঙ্গিতে বললেন, ও মাই গড, মেয়েটা অসুস্থ। তোমরা এমন চুপ করে থাকলে কিভাবে বুঝবো আমি? গো গো, জলদি যাও ওকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ স্যার। বিনয়ের সাথে স্যারকে ধন্যবাদ জানিয়ে রাত্রিকে টেনে দাঁড় করালাম আমি। বেচারি হাসছে, অথচ স্যার ভাবছে কাঁদছে। ব্যাপারটা দারুণ ঠেকেছে আমার কাছে। সে যাই হোক, রাত্রিকে নিয়ে স্যারকে পাশ কাটিয়ে যাবার পথে কয়েক সেকেন্ডের জন্য থমকালাম আমি। প্রত্যেকের নজর আমাদের ওপর থাকায় চাপা গলায় বললাম, স্যার, শুধু আমাদের না, আপনারও ওয়াশরুমে যেতে হতো একটু, এক কথায় অপরিহার্য যাকে বলে আর কি। স্যার বিস্ফোরিত চোখে তাকালেন। স্যারের বিস্ময় ঘেরা গোলগাল চোখ দুটোকে সাক্ষী রেখেই আবারও মৃদুস্বরে বললাম, বাড়ি থেকে বের হবার সময় সবদিকে খেয়াল রাখা উচিত স্যার। লোকজন দেখে ফেললে মানসম্মান ফালুদা হতে 2 মিনিটও সময় নেবে না। আপনি কি খবর রেখেছেন আপনার প্যান্টের যে চেইন খোলা? অতঃপর ক্লাস থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে দমফাটা হাসিতে ফেটে পড়লাম আমি রাত্রি। চোখের সামনে স্যারের লাল হয়ে যাওয়া মুখটা ভেসে উঠতেই হাসির পরিমাণ বেজায় বেড়ে চলল পাল্লা দিয়ে। কে জানে স্যার ক্লাস থেকে বেরিয়েছেন নাকি লাজলজ্জার মাথা খেয়ে ক্লাসেই আছেন। ভাগ্যিস উপস্থিত বুদ্ধিটা কাজে লাগিয়ে ক্লাস ছেড়ে বেরিয়ে পড়েছি, নয়তো আজ হাসির অপরাধে ফাঁসি টাইপ অবস্থাতে পড়তে হতো আমাদের। ও মাই গড, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। হ্যালো লেডিস। ব্যাপার কি? এভাবে লুকিয়ে লুকিয়ে হাসাহাসি করছো যে দুজন? বেশ পরিচিত এক কণ্ঠস্বর কানে পৌঁছতেই চমকে উঠে থমকে দাঁড়ালাম আমি রাত্রি। বিস্মিত চোখে তাকাতেই নিহান ভাইয়ের হাস্যজল মুখটা নজরে পড়ল। দুহাত ভাঁজ করে ভ্রু নাচিয়ে আবারও প্রশ্নটা ইশারায় রিপিট করলেন তিনি। আমি এদিক ওদিক সন্দিহান চোখে তাকিয়ে বললাম, তার আগে আপনি বলুন, আপনি লেডিস টয়লেটের সামনে কি করছেন? নিহান ভাই ভ্রু কুঁচকে ঠোঁট কুঁচকালেন। বেশ স্বাভাবিক ভঙ্গিতেই চারিদিকে চোখ বুলিয়ে বললেন, কিন্তু আমার তো এটা জেন্টস টয়লেটই বলে মনে হচ্ছে। আজকাল চোখে কম দেখছি না তো? নিহান ভাইয়ের কথায় কপালে দুশ্চিন্তার ভাঁজ ফুটে উঠল আমার। পাশ থেকে রাত্রি খোঁচা মেরে বসল কোমরে। মিনমিন করে বলল, বোয়িং, আমরা ভুল করে জেন্টস টয়লেটের সামনে চলে এসে পড়েছি রে। ছি, কি নোংরা অবস্থা। মুহূর্তেই চোখমুখ কুঁচকে লজ্জাসমের হাত পা ভেঙে জিহ্ব কেটে বসলাম আমি। নিহান ভাই ফিক করে হেসে ফেললেন। মশকরা করে বললেন, কদম ফেলার সময় একটু দেখে শুনে ফেলো অনন্যা। কখন কোথায় যে ঢুকে পড়ো বলা তো যায় না, পাছে বের হতে পারবে কি না। নিহান ভাইয়ার কথার আগামাথা না বুঝলেও এই মুহূর্তে যে পা দুটোকে এরোপ্লেন বানিয়ে পালাতে হবে তা বেশ বুঝে উঠা হল। রাত্রির হাত চেপে ধরে বোকা হেসে এক ছুটে নিহান ভাইয়ার সামনে থেকে মাঠে এসে ব্রেক মারলাম আমরা। ব্রেক মারলাম বললে ভুল হবে,
দিনদুনিয়া ভুলে দৌড়বার মুহূর্তে কোনো বর্ষর পিলারের সাথে ধাক্কা খেয়েই মূলত থমকাতে হলো আমায়। অবাক চোখে তাকাতেই বুঝলাম এই আদৌ কোনো পিলার নয়, জলজ্যান্ত এক বিলাইয়ের সাথে ধাক্কা খেয়েছি আমি। নিবিড় ভাইয়া দুধাপ পিছিয়ে ব্যালেন্স সামলালেন। বিরক্ত ভঙ্গিতে উল্টোদিকে ফিরতেই বেক্কেল মার্কা হাসি দিয়ে একে অপরের তাকালাম আমি। রাত্রি নিবিড় ভাইয়া ধমকে উঠতে নিয়েছিলেন সবে, তবে উনাকে কোনোরকম সুযোগ না দিয়েই বলে উঠলাম, না না না, একদম ধমকাবেন না প্লিজ। ভার্সিটিতে আসার পর থেকে কিচ্ছু ঠিক হচ্ছে না। কখনো বঙ্গবন্ধুর ভাষণ, তো কখনো পেট মোটা সারের চেইন খোলা, আবার কখনো ভুলভাল জায়গায় পদার্পণ, অতঃপর আপনার সাথে ধাক্কা লাগা। সব মিলিয়ে একদম জগাখিচুড়ি টাইপ অবস্থা হয়েছে আমাদের। এখন আপনি যদি আবার উপর থেকে ধমক টমক দেন, তবে নির্ঘাত টালমাটাল অবস্থায় পড়ে ক্যাম্পাস ছেড়ে পালাতে হবে আমার। দম আটকে কথাগুলো একনাগারে বলেই ফের ছুট লাগালো আমি। অনু, আমাকে একা ফেলে কোথায় চললি? দাঁড়া, আমিও আসছি। আর ভাইয়া, ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ। বোধহয় পাগল হয়ে গেছে মেয়েটা। এ কথা বলে রাত্রিও পেছনে পেছনে ছুট লাগালো অনন্যার। নিবিড় কপাল কুঁচকে চেয়ে রইল প্রাণবন্ত মেয়ে দুটো দৃষ্টিগোচর হবার আগমুহূর্ত পর্যন্ত। আচমকাই কাঁধে কারো হাত রাখায় চমকে উঠল সে। নিহানও সেদিকেই দৃষ্টি রেখে নিবিড়ের উদ্দেশ্যে বলল, মেয়েটা ভারী অদ্ভুত তাই না নিবিড়? নিবিড় সচেতন চোখে তাকাল। বুঝেও না বোঝার ভান করে বলল, কোনো মেয়েটা? ওই মেয়েটায় না। শি ইজ রিয়েলি ভেরি ডিফারেন্ট ফ্রম অদার্স। সাচ আ কিউট লিটিল বেবি। নিবিড়ের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। নিহানের ভাবভঙ্গি মোটেও সুবিধের ঠেকেছে না তার। বাই এনি চান্স নিহান কি অনন্যার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ছে? অনন্যাই বা কিভাবে ট্রিট করছে নিহানকে? নিবিড় ছোট্ট করে শ্বাস ফেলল। বাহাতটা অযথাই মুষ্টিবদ্ধ হয়ে এলো তার। রাত তখন প্রায় ৮টা নাগাদ। আকাশে মেঘেরা মেলা বসিয়েছে। দীপ্তি ছড়ানো চাঁদমামাটাকে আড়াল করে রেখেছে অযথাই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ পেরিয়েছে বহুদিন। হেমন্তের শেষ সময়ে শীতের আগমন ভারী স্বাভাবিক হলেও অগ্রহায়ণ মাসে বৃষ্টিটা সচরাচর দেখা যায় না। হঠাৎ এক অবেলায় মেঘেরা দলা পাকিয়ে বৃষ্টি ঝরায়। আজ হয়তো সেরকমই একটি দিন। অগ্নি পলক ঝাপটে স্বচ্ছ কাচে তৈরি দেয়ালের ওপারে তাকালো আরেকবার। রেকর্ডিং শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টি নামার আশঙ্কায় কিঞ্চিত দুশ্চিন্তা এসে উকি দিল মনে। ধ্যাত, ভুল হয়ে গেল। বাবার নির্দেশ অমান্য করে গাড়ি ফেলে বের হওয়াটা ঠিক হয়নি মোটেই। এই জন্যেই হয়তো লোকে বলে, বাবা মার কথা অমান্য করলে ভবিষ্যতে বিপদ নিশ্চিত। অগ্নি ঝুঁকে হাত ঘড়িতে সময় দেখল। ঘণ্টার কাঁটা ৮টার ঘরে প্রবেশ করে ফেলেছে অনেকক্ষণ। দ্রুত বাড়ি ফিরতে হবে। বৃষ্টি নামার পূর্বেই সদর দরজায় পৌঁছা চাই তার। অগ্নি গাল ফুলিয়ে হেডফোন খুলে টেবিলে রাখল। চিপচিপে হয়ে বাড়ি ফিরতে আপত্তি না থাকলেও অসুস্থ হয়ে পড়বার ভয় ১৬ আনা তার। কোনো এক বিশ্রী কারণে বৃষ্টিতে ভেজা মাত্রই ঠান্ডা বাঁধিয়ে ফেলে সে। অথচ তার থেকে বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা দিব্যি বৃষ্টি গায়ে মেখে পাড়া মহল্লা দাপিয়ে বেড়ায়। অসুস্থ তো হয়ই না, বরং পরের দিন আরও চাঙ্গা স্বভাবের দেখতে লাগে তাদের। অগ্নির মাঝে মাঝে রাগ হয়, খুব করে রাগ হয়। ইচ্ছে হয় শরীরটাকে ফেলে গিয়ে বাচ্চাগুলোর সাথে খেলতে, ভিজতে এবং শীতলতায় ভাসতে। ইচ্ছে হয় বৃষ্টির ফোঁটা ফোঁটা পানিগুলোকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতে। তবু জানালায় কোল ঘেঁষে দাঁড়িয়ে বৃষ্টির ঘ্রাণ নেওয়া ছাড়া আর কিছুই কপালে জোটে না তার। ছোটবেলায় চুরি করে বৃষ্টিতে ভিজে ঘাপটি মেরে থাকত যদিও, তবু হাতে নাতে ধরা খেতে হতো বাবা মার কাছে।
যার কারণটাও ছিল স্পষ্ট ভীষণ। বিকেল পেরিয়ে আধার নামতে নামতেই শরীরের তাপমাত্রা বেজায় বেড়ে যায় যে তার। অগ্নি ছোট্ট করে শ্বাস ফেলে এগোনো মাত্রই থমকে দাঁড়াল। ততক্ষণে 1 ফোঁটা 2 ফোঁটা থেকে শুরু করে হঠাৎই অঝরে শুরু হল বর্ষণ। অগ্নি এক বুক ভরা হাহাকার নিয়ে কপাল চেপে ধরল। মাত্র 5টা মিনিটের ব্যবধানেই ঘণ্টা মতো আটকে থাকবার ফ্রি সার্ভিস পাওয়ায় মেজাজ তুঙ্গে পৌঁছল তার। আপাতত অপেক্ষার প্রহর গুনেই কাটাতে হবে সময়। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। ঝিম ধরা মাথাটায় বিশ্রাম দেবার বড্ড প্রয়োজন। পেটেও খিদেরা রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে। থেকে থেকেই মোচড় দিয়ে উঠে জানান দিচ্ছে অস্তিত্বের। বৃষ্টি যে কখন থামবে ঠিক নেই, এই মুহূর্তে গরম গরম 1 কাপ কফি পেলে মন্দ হয় না। অগ্নি স্টুডিও থেকে বের হল খুবই সাবধানে। মাস্ক দিয়ে মুখটা ঢেকে মাথায় ক্যাপ পরে নিল। স্টুডিওতে কর্মরত লোকজনদের বলে রাখল সে না আসা পর্যন্ত যেন কোনো অপরিচিত ব্যক্তি এসে ঢুকতে না পা বাড়ায়। যারা দ্রুত হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, তার সাথে তাল মিলিয়ে এগোচ্ছিল 2 জন বডিগার্ড। মাস্ক পরিহিত বেশ লম্বা মতো একটা ছেলেকে পাশ কাটিয়ে যেতে দেখতেই সতর্ক চোখে তাকালো যারা। ছেলেটির উদ্দেশ্যে হাঁক ছাড়ল। এক্সকিউজ মি। অগ্নি থমকাল। কণ্ঠস্বরটা বেশ পরিচিত ঠেকায় পেছনে ফিরে তাকাতেই দুধাপ এগোল যারা। চিন্তিত গলায় প্রশ্ন ছুড়ল, আচ্ছা, ব্ল্যাক ফিল্টার স্টুডিওটা কোন দিকে বলতে পারেন? অগ্নি কপাল কুঁচকে কিছু একটা ভাবল। বডিগার্ডদের পানে সূক্ষ্ম দৃষ্টি রেখে বলল, ইয়া, আই ক্যান, বাট হোয়াই? স্টুডিওর খোঁজ করছেন কেন আপনারা? তার অ্যান্সার আমি আপনাকে কেন দিতে যাব মিস্টার? আপনি যদি বলতেন তবে ব্যাপারটা ইজি হতো। আদারওয়াইজ আই উইল ম্যানেজ। এ কথা বলে উল্টো দিকে ফিরতে উদ্যত হল যারা। অগ্নি মাথা থেকে ক্যাপটা সরিয়ে দুষ্টু হেসে বলল, যাক বাবা, যার স্টুডিও তারই কাছে জবাবদিহিতা করবেন না? এ কেমন কথা মিস আরাহিনা? যারা চমকে উঠে পেছনে ফিরে তাকাল। অগ্নিকে ঠোঁটে স্মিত হাসি ঝুলিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করতে দেখে অদ্ভুত এক কারণে মনটা ভালো হয়ে গেল তার। মুখে প্রশান্তির হাসি ঝুলিয়ে খানিকটা অবাক খুশি ভাব নিয়ে বলল, ও মাই গড, মি অগ্নি আপনি? আমি তো আপনার কাছেই আসছিলাম। আপনি এতক্ষণ নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলেন কেন? হ্যাঁ? অগ্নি কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফেলে এদিক ওদিক তাকাল। যথাসম্ভব নিচু স্বরে বলল, তার আগে তুমি বলো, মডেলিং করা ছেড়ে এই অভাগার কাছে কি দরকারে এসেছ? যারা ইশারায় বডিগার্ডদের পেছাতে বলল। অগ্নির কাছাকাছি এসে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে উঠল, কফি খেতে খেতে না হয় বলা যাক। বাইরে বৃষ্টি, সাথে মায়ের হাতের অসাধারণ খিচুড়ি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, চরম এক ধরনের ফিলিংস। যদিও সময়টা রাতের ঘন কালো আধারে ঢাকা, তবু দুভাইবোন মিলে জেদের পাহাড় গড়ে তুলেছিলাম আজ। এক প্রকার বাধ্য হয়েই গ্যাস ওভেনে প্রেসার কুকার চড়িয়েছিলেন মা জননী, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে ধোয়া ওঠা প্লেট হাতে চোখ বুজে ঘ্রাণ শুকেছি আমরা। রুশো ভাইয়া খিচুড়ির হলদে আভায় ডুব দিয়েছে। ভাবছে ভয়ঙ্কর কিছু বাদ পড়ে যাচ্ছে আজ। আমি রয়েশয় 1-2 লোকমা করে মুখে পড়ছি। অগ্নি ভাইয়ার জন্য ভীষণ আফসোস হচ্ছে বারংবার। ঈশ্বর কি মিষ্টাই না করছে ভাইউটা। এমন হঠাৎ বৃষ্টিতে আটকে পড়ে গরম গরম খিচুড়ির স্বাদ জুটছে না তার। বৃষ্টিটা যে কখন থামবে। গাধাটা বাইক নিয়ে যাওয়ায় আঙুল কামড়েই ক্ষান্ত হচ্ছে বোধহয়। রুশো ভাইয়া প্লেটে আঙুল ঘোরাতে ঘোরাতে মুখ ফোলাল ফের। মৃদুস্বরে বলল, ছুটকি, আমার না কেন যেন তৃপ্তি টাইপ ফিলিংসটা আসতেছে না রে। সামথিং ইজ মিসিং। বাট কি মিসিং বলতো?
বেশ স্বাভাবিক ভঙ্গিতেই খিচুড়ির লোকমা গিলে নিয়ে উত্তর দিলাম, মিসিং তো আছেই, আর সেটা তুমি ভুলে গিয়েছ কিভাবে এই ভেবে চিন্তিত হয়ে পড়ছি আমি নিজেই। রুশো ভাইয়া ঠোঁট উল্টাল মুখে ছোট্ট করে লোকমা পুড়ে বলল, তুই তো আমাকে আরো টেনশনে ফেলায় দিচ্ছিস ছুটলি, সোজাসাপটা অ্যান্সার দে না প্লিজ। ওহো ভাইয়া, ইটস আচার। আজ খিচুড়ির সাথে আচার নিতে ভুলে গিয়েছ তুমি। রোশো ভাইয়া চট করে উঠে দাঁড়াল, চোখে মুখে খুশি খুশি ভাব ফুটিয়ে বলল, ও শিট, আমি আচারের কথাটা যে কিভাবে ভুলে গেলাম। থ্যাঙ্কস ছুটকি, আমার যে আচার ছাড়া চলে না একথা মনে করিয়ে দেওয়ার জন্য বালতি বালতি থ্যাঙ্কস। বিনিময়ে ফিক করে হেসে ফেললাম আমি। রুশো ভাইয়া দৃষ্টিসীমার মাঝে থাকাকালীনই মৃদু স্বরে বললাম, তোমার মন যে আজকাল কোনো পাড়ায় ঘুরঘুর করে তা কিন্তু বেশ বুঝতে পারছি আমি, রুশো ভাইয়া। কফি শপের পূর্বদিকের একটি টেবিল ঘিরে বসে আছে পরিচিত দুটি মুখ। ওয়েটারেরা এদিক থেকে ওদিক ছুটছে। কাস্টমারদের সাদরে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়নের তোড়জোড় শুরু করেছে ভীষণ। অগ্নি ধোয়া ওঠা কফি মগটায় লম্বা একটা চুমুক বসাল। সেদিকে লক্ষ্য রেখেই সামান্য নড়েচড়ে বসল যারা। অগ্নির ভ্রুর ভাঁজখানা আরও খানিকটা দৃঢ় হতেই বলা শুরু করল, সেদিন আপনার থেকে মোবাইল নাম্বারটা কালেক্ট করে রাখলে ভালো হতো, মাথাতেই আসেনি। আজ কথায় কথায় নিবিড় বলল আপনার নাকি নিজস্ব স্টুডিও আছে মলের পাশেই। মলে কিছু শপিংয়ের জন্য এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। হাজার হোক সিঙ্গার মানুষ, রিলেটিভ হিসেবে না এলেও এ যা ফ্যান তো আসাই যায়, তাই না? অগ্নি গলা ঝেড়ে কফি মগটা টেবিলে রাখল, চারিদিকে এক পলক চোখ ঘুরিয়ে বলল, স্পিক সফটলি যারা। ইটস আ সিক্রেট, আমি নিজের পরিচয় গোপন রেখে গান গাই। নিবিড়ের ওয়াইফ হিসেবে তুমি জেনেছ ঠিক আছে, বাট আদার্স কেউ যেন না জানতে পারে। যারা চিন্তিত চোখে চেয়ে বলল, ও রিয়েলি? দেন ইট উইল বি আ টপ সিক্রেট বিটুইন আসো। অগ্নি সম্মতি সূচক পলক ঝাপটাল। উইন্ডোর বাহিরে প্রতীক্ষায় ভরা চাহনি নিক্ষেপ করে দেখল বৃষ্টির বেগ কমে এসেছে অনেকটা। থেমে যাবে হয়তো কিছু মুহূর্তের মাঝেই। অগ্নি যেন হাফ ছেড়ে বাঁচল এবার। বাহাতে থাকা ঘড়িটায় চোখ বুলিয়ে বলল, আবরাত তো অনেক হল, আই থিঙ্ক এখন আমাদের বাসায় ফেরা উচিত। বাই দ্য ওয়ে, নিবিড় আসবে না? যারা চোখে মুখে ভয়ানক অসহায়ত্বের ছাপ ফেলে দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর সামান্য বিরক্ত ভাব ছুটিয়ে বলল, আপনি তো নিবিড়ের বেস্ট ফ্রেন্ড। ও যে কেমন স্বভাবের তা নিশ্চয় নতুন করে বলে দিতে হবে না। যারার শেষ কথাটা বড্ড অভিমানী শোনাল। অগ্নি ছোট্ট করে শ্বাস ফেলে ফের চুমুক বসিয়ে বলল, লেট ইট গো দেন। বাই দ্য ওয়ে কি যেন শপিং করার ছিল তোমার? করবে না? যারার চোখ দুটো মুহূর্তেই চকচক করে উঠল। খানিকটা অনুনয়ের সুরেই অগ্নির উদ্দেশ্যে বলল, আজ যদি বাড়ি ফিরতে আর একটু লেট হয় তবে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে আপনার? অগ্নি ভ্রু কুঁচকাল। যারা একটু দম নিয়ে ফের বলল, অ্যাকচুয়ালি আমি সবসময় একাই শপিং করি, ফ্যামিলিতে কোম্পানি দেওয়ার মতো কেউ নেই। যদিও বডিগার্ডসরা থাকে পেছনে তবু কাছে কেউ না থাকলে ব্যাপারটা মোটেও ভালো লাগে না। মোমড্যাড তো নিজেদের লাইফ নিয়ে অলওয়েজ বিজি। আর নিবিড়ের প্রসঙ্গ তোলাটাও জাস্ট ওয়েস্ট অফ টাইম। তাই বলছিলাম আজ যদি আপনি আমায় একটু কোম্পানি দেন, ইটস জাস্ট আ রিকোয়েস্ট, কোনো জোর নেই যদিও। অগ্নি বিপাকে পড়ল অগত্যাই। এমনিতেই আজ বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে অনেকটা, তার ওপর মেয়েলি শপিং। মুখের ওপর তো না করাও যাচ্ছে না। হাজার হোক, একসময় এই যারাকেই ভাবি ডেকে সম্বোধন করতে হবে তার।
বোনের মতো মেয়েটার কথা ফেলে দেওয়া কি এত সহজ? অগ্নি অস্বস্তিতে কুকড়ে জিহ্ব দিয়ে ঠোঁট ভেজাল। যারার ঠোঁটে হাসি ফুটিয়ে সম্মতি জানালো মন থেকে না চেয়েও। যারা খুশিতে আত্মহারা, অন্যান্য দিনের থেকে মনটা আজ অনেকটা হালকা লাগছে তার। যারা অগ্নি কফি শপ থেকে বিল মিটিয়ে বের হতেই ফের থমকাল। বডিগার্ডদের ইশারায় ডিস্ট্যান্স বজায় রাখতে বলল। তবু স্বাভাবিক ঠেকল না অগ্নির অঙ্গভঙ্গি। কিছু একটা নিয়ে ভীষণ চিন্তিত দেখাচ্ছে তাকে। যারা কিঞ্চিত ভ্রু কুচকাল। জিজ্ঞেস করল, হোয়াট হ্যাপেন্ড? হঠাৎ দাঁড়িয়ে পড়লেন যে? এনি প্রবলেম? অগ্নি চমকে উঠে মাথাটা ডানে বামে নাড়াল। ঘাড় চুলকতে চুলকতে বলল, আব না, সেরকম কিছু নয়, বাট চিন্তাটা অন্য জায়গায়। বাই এনি চান্স কেউ যদি আড়াল থেকে ছবি তুলে ভাইরাল করে দেয় তবে? যারা হাসল। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, মিডিয়ার কাজই ইউজলেস সব নিউজ বানিয়ে প্রচার করা। আপনি এসব নিয়ে ভাববেন না। মাস্ক, গ্লাস, ক্যাপ পরে নিজেকে কভার করে রাখুন। বাকিটা আমি সামলে নেব। রাত প্রায় 12টা। রকিং চেয়ারে গা এলিয়ে চোখ দুটো বুজেছিল নিবিড়। গভীর ভাবনায় কিছু একটা ভাবছিল সে। মনে মনে ছক কষছিল। মাত্র কয়েকটা মাস বাকি আর। ফল ঠিক কেমন হবে জানা নেই, তবু কনফিডেন্স হারালে চলবে না। আগের বারের মতো ভুল দ্বিতীয়বার করবে না নিবিড়। এমনটাই করছে প্রত্যাশা। নিবিড়ের ফোনে মেসেজ এলো মধ্যরাতে। মেসেজের টিউনে কপালে কিঞ্চিত ভাঁজ ফুটে উঠল তার। একরাশ অনিচ্ছা নিয়ে ফোনটা হাতে তুলল সে এবং বরাবরের মতো বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। যারা মেসেজ করেছে, আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট টক টু ইউ নিবিড়, গিভ মি সাম টাইম রাইট নাও। নিবিড় খুব বেশি মাথা ঘামাল না। চোখে মুখে স্বাভাবিকতা বজায় রেখেই যারার নম্বরে ডায়াল করল। প্রায় সাথে সাথেই ওপাশ থেকে কঠিন গলা ভেসে এলো যারার। আমার প্রতি তোমার ফিলিংস কি? আমি তোমার লাভর জাস্ট অ্যাট্রাকশন? স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্সার চাই, কোনো হেয়ালি নয়। নিবিড় হঠাৎ করেই বলার মতো কিছু খুঁজে পেল না। মিথ্যে বলাটা যেমন তার ধাঁচে নেই, সত্যিটা বলতেও যে গলাটা ভার হয়ে আসছে তার। যারা পূর্বের ঠাট বজায় রেখেই ফের বলে উঠল, চুপ করে থেকো না নিবিড়, অ্যান্সার মি। আম ইউর লাভ ওর অ্যাট্রাকশন? স্পিক আউট ফাস্ট। নিবিড় লম্বা করে শ্বাস টানল। শুকনো গলাটা ভিজিয়ে চোখ দুটো বুজে বলল, রেসপন্সিবিলিটি। ইউ আর জাস্ট মাই রেসপন্সিবিলিটি যারা। বাট। ব্যাস। আর কোনো কিন্তু নয়। আমার যা জানার তা আমি জেনে ফেলেছি। এর বাহিরে আর একটা ওয়ার্ডও তোমার থেকে জানতে চাই না আমি নিবিড়। যারা, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? তুমি এমন ভাব কেন করছো, যেন এই কোয়েশনের অ্যান্সারটা তুমি আগে থেকে জানতে না? দেখ, তুমি আমার বাগদত্তা যারা। ভুলে যেও না আমাদের বিয়েটা এরেঞ্জ করা। সেই হিসেবে তোমার প্রতি আমার রেসপন্সিবিলিটি আছে। আর আমি এসব ভিত্তিহীন রিলেশনশিপে বিশ্বাসী নই। তুমি যা চাও তা বিয়ের আগে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আই জাস্ট কান্ট লাভ ইউ ডিউরিং দিস টাইম। যদিও উত্তর জানা ছিল, তবু শেষবারের মতো নিজ কানেই শুনতে চেয়েছিল যারা। সবটা শুনে দুচোখ বুজে নিজেকে যথাসম্ভব শক্ত রাখবার প্রচেষ্টা চালাল সে। কঠিন গলায় বলল, ওকে ফাইন। ভালোবাসতে হবে না আমাকে। আজ এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি তোমায় ফ্রিডম দিচ্ছি। আর কোনোদিনও তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসব না আমি। আই সোয়ার। গুড বাই মিস্টার সাদমান শাহরিয়ার নিবিড়। হ্যালো যারা লিসেন। টু 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 শব্দ করে ফোনের লাইনটা কেটে গেল নিবিড়ের।
বেশ কয়েকবার হ্যালো বলবার পরও শুনল না যারা তার স্পষ্ট জবাব। নিবিড়ের মনটা অযথাই বিচলিত হয়ে পড়ল। কপালে বাহাতের উল্টো পিঠ ঠেকিয়ে চেয়ারে গা এলিয়ে দিল সে। তবু অস্থিরতা কমল না। বেড টেবিলের ওপর থাকা পানি ভর্তি গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে ক্ষান্ত হল। দু হাতে মুখ ঢেকে ঘন ঘন শ্বাস ফেলতে লাগল। 5 মিনিটের মতো একইভাবে বসে থেকে উঠে দাঁড়াল নিবিড়। জানালার কাঁচ সরিয়ে মিটমিট করে জ্বলতে থাকা তারাদের মাঝে ফাঁকা দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইল। ভারী হয়ে আসা বুকটায় হাজারো অভিমানের ছড়াছড়ি। আজ খুব করে অভিযোগ ছুড়তে ইচ্ছে হচ্ছে তার। কিন্তু কার কাছে অভিযোগের শুনানি করবে সে? কার আশ্রয়ে মাথা পেতে স্বস্তির শ্বাস ফেলবে? কেই বা তার জীবনের জটিল সমীকরণগুলোর সমাধান করে দেবে চুটকি বাজিয়ে? নিবিড়ের চোখ দুটো সুপ্ত কোনো কারণে ছলছল করে উঠল। এক বুক ভরা হাহাকার নিয়ে নির্বিকার হয়ে রইল সে। তবে চোখ বেয়ে নোনা জলগুলো মেঝেতে পড়তে দিল না, গড়তে দিল না গাল বেয়েও। পলক ঝাপটে চোখের পাতার মাঝেই পুঞ্জীভূত করে রাখল তাদের। ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে নিঃশব্দেই কাটাল গভীর কালো রাত। চলবে।